গল্পের নাম সহযাত্রী। দাদা, একটা শান্তিপুর লোকাল। মিঠু টিকিটটা নিয়ে এগিয়ে গেল সোজা 6 নম্বর প্ল্যাটফর্মের দিকে। তখনও ট্রেনটা আসতে কিছু সময় বাকি ছিল, কিন্তু মিঠু তার লম্বা লম্বা পায়ে সামনের দিকে এগিয়ে যেতে থাকল। কারণ একটাই, জানলা সিট। এই ভ্যাপসা গরমে ট্রেনে ইলেকট্রিক পাখা সুইচটা দিয়ে মিঠু চিন্তা করতে লাগলো, আজকে কি বার, এত ফাঁকা ট্রেন। শান্তিপুর লোকালের মানুষের যেখানে দাঁড়ানোর জায়গা থাকে না, সেখানে আজ সবকটা সিট এখনো পর্যন্ত ভর্তি হয়নি। বন্ধটা নেই তো আবার। এইসব 7-5 ভাবতে ভাবতে 6:50 শান্তিপুর লোকালটা দৈনিক নিয়মে ছুটতে লাগলো। মিঠু ব্যাগ থেকে ইয়ারফোন বার করে কানে দিল। পরপর প্লে লিস্টে চন্দ্রবিন্দু, কখনো কবির সুমন, আবার কখনো অঞ্জন চলতে লাগলো। গরমে স্নিগ্ধ হাওয়া, লম্বা ট্রেন জার্নির সঙ্গে গানগুলো কেমন যেন এক হয়ে গেল। গান শুনতে শুনতে গুনগুন করছিল মিঠু। হঠাৎ কি খেয়ালে ভিড়ের ফাঁকে মিঠুর দৃষ্টি গেল একটু এগিয়ে 3টি রো পরে একটি ছেলের দিকে। ছেলে না, একে ঠিক ছেলে বললে ভুল হবে। ছেলে তো কলেজ পড়ুয়াদের বলে, একে দেখতে তো কলেজ পড়ুয়ার মতো মনে হচ্ছে না। ভালো করে লক্ষ্য করলে 30-32 বয়সী সুদর্শন পুরুষ বলেই মনে হবে। শান্তিপুর লোকাল ততক্ষণ ব্যারাকপুর স্টেশন পার করে গেছে। এইভাবে কিছুক্ষণ তাকিয়ে থাকার জন্য মিঠু মনে মনে লজ্জা পেতে লাগলো। মিঠু আরেকবার টুক করে আশেপাশটা দেখে নিল। কেউ দেখেনি তো, বা দেখেও দেখেনি। নৈহাটি স্টেশন ঢুকতে ঢুকতে ট্রেনটা আবার ভিড় হয়ে গেল। তখন চতুর্থ রো তো দূরের কথা, দ্বিতীয় বা তৃতীয় রোয়ের মানুষের মুখগুলো পর্যন্ত দেখা যাচ্ছে না। কল্যাণী আস্তে আস্তে ভাবলো সে নেমে যায়নি তো। এই সেই নামটা ভেবেই মিঠু যেন হাসি পায়, এবং মনে পড়ে রবি ঠাকুরের ক্যামিলের একটি লাইন। মনে মনে ভাবি, আর কোনো সম্বন্ধ না থাক, ও তো আমার সহযাত্রী নেই। এখানে সেই নামটির পরিবর্তে তাই মিঠু সহযাত্রী নামটি বেছে নিল। অদ্ভুত আমাদের মন, আর অদ্ভুত আমাদের মনের টান। চেনা নেই, জানে নেই, এই অচেনা মানুষটার একটা নামও ঠিক করে ফেললাম মিঠু। ট্রেনটা আজ যেন একটু সময় আগেই চলছে। রানাঘাট পার করতে ট্রেনটা আবার ফাঁকা হয়ে গেল। এখন সহযাত্রীটাকে ভালো করেই দেখা যাচ্ছে। তারও কানে ইয়ারফোন, মিঠুর মতনই। মিঠুর কানে তখন মোহিনীর ঘোরাঘুরির গান বাজছে। মিঠু তখন মনে হচ্ছে, আর যাত্রীটিও কি তারই মতন বাংলা গানের ফ্যান, নাকি লারে লাফা। ট্রেনটা ফুলিয়া স্টেশনে ঢুকতেই মিঠুর মনে বিরহের স্বর ধ্বনিত হলো, এবং ইয়ারফোনে একটি গান। পরের দিন 6:50 ট্রেনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল মিঠু। আজও 6:50 ট্রেনের জন্য অপেক্ষা করে থাকবে, আজও। ভালো। ওর যে গল্পটা, সেটা আমাদের, এটা শুধু ওই মিঠুর মনে না, আমাদের প্রত্যেকের এরকম হয়তো যাওয়া আসার পথে অনেকের সাথে দেখা হয়, সেটা গল্পে ফুটিয়ে তুলেছে। ভালো। আমি আগেও বলছিলাম আর কি যে আমাদের 131তম পাঠচক্রে আমাদের মধ্যে শ্রদ্ধেয় শিক্ষক তপন রায় স্যার আজকে আছে। খবর আমি দেবাদাকে বলবো, দেবাদার দিকে প্যাক করো যে ওনার সম্পর্কে কিছু বলতে, খবরটা সম্পর্কে, তারপর ওদের কথা বলবো। আমরা যারা শান্তিপুর কেন, সারা ওয়েস্ট বেঙ্গলে যেহেতু খবরটা ছড়িয়ে পড়ে, তপন রায় একটা স্কুলের প্রধান শিক্ষক, তিনি কেন তাকে আমরা আজকে একটুখানি তার মুখ দিয়ে কথা শুনতে চাইছি, এটার জন্য মুখপাত্র হিসেবে আমি এটা বলছি। তিনি হঠাৎ একদিন ক্লাস করতে করতে দেখতে পান যে একটি ছেলে ঠিক বোর্ডের দিকে লক্ষ্য করছে, কিন্তু বোর্ডটা ঠিক পরিষ্কার বুঝতে পারছেন না। যারা আদর্শ শিক্ষক হন তারা কিন্তু সমস্ত ছাত্রের মুখ চোখ দেখি অনেক কিছু বুঝতে পারেন। তা তিনিও সেটা বুঝতে পেরেছেন। যখন একসময় বলে ফেলেছিল যে চোখ আবার ঠিক হবে তো, এই যেটুকুনি দেখতে পাচ্ছে তার থেকে খারাপ হয়ে যাবে না তো, তিনি হয়তো এটা এই ইয়েটা থেকেও, তার মধ্যে থেকেও তিনি ওই সাহসটা দিতে পেরেছিলেন যে না, ভালো হবে। এবং তার কথাতেই, তার উদ্যোগী সমস্ত কিছু হয়েছে, এবং সেই ছেলেটা ভালো অপারেশন হয়েছে, সাকসেস হয়েছে, এবং সে এখন বর্তমানে দেখতে পাচ্ছে কি ঘটনার পরিপ্রেক্ষিতে কি হয়েছে। আমরা একটু তার কাছ থেকে শুনে নিতে চাইছি। আমরা যারা শিক্ষকতা করি, আমরা নোটিস করি কে পড়াশোনা করে, কে করে না, কে পড়ানোর সময় জানলার দিকে তাকিয়ে আছে, এগুলো আমরা আমাদের নোটিসে এসে যায়। এটা অভিজ্ঞতা পড়াতে। বাচ্চাটি খুবই ভালো ছাত্র হিসেবে মানে যে সে খুব পড়াশোনায় ভালো তা না। একটা ছাত্র শুধু পড়াশোনায় ভালো হলে সে ভালো হয় না, তার ক্লাসে সহপাঠীদের সাথে তাদের ব্যবহার, আচরণ, দুষ্টুমি, এগুলো সব কিছু আমাদের নোটিস করতে হয়। বাচ্চাটা কিন্তু দুষ্টুমি করতো না, কিন্তু বই নিয়ে অনেকক্ষণ ধরে মানে চোখের কাছে নিয়ে যেত, মানে মাথাটা নাড়াতো, মানে বুঝতে পারতাম যে ওর পড়তে অসুবিধা হচ্ছে। তো ওকে যখন জিজ্ঞেস করলাম, বললো স্যার আমি একটা চোখে দেখতে পাই না, মানে ডান চোখটা তো একদম দেখতে পাই না, আর বা চোখে খুব আবছা দেখতে, বলছে যে আমাকে একটা সার্টিফিকেট করে দিতে হবে।
বাচ্চার মা গিয়ে বলেছে, ডাক্তারবাবু খুব বকেছে না, বলে বাচ্চাটা কি আপনার হ্যান্ডিক্যাপ করে রাখবেন নাকি, ওকে সুস্থ জীবন দেওয়ার ইচ্ছে নেই আপনার? পড়ার ওকে ফিরিয়ে দিয়েছেন, সার্টিফিকেটে সই করেনি। আমাকে এসে ওর মা এরকম বললো যে এই ব্যাপার। আর তাহলে চিকিৎসকরা যখন বলছে তাহলে আপনারা ভয় পাচ্ছেন কেন? বলছে আমার পরিবার রাজি হচ্ছে। তা আমি বললাম আপনার পরিবারকে একটু পাঠিয়ে দেবেন। তো যেহেতু লেবারের কাজ করে ঠিক মতো সময় আমার স্কুল টাইমে আসতে পারে না, যোগাযোগ করতে পারে না। আমি কয়েকবার চেষ্টা করেছি, বাড়িতে গিয়েছি, কিন্তু তাকে পাইনি। স্কুলে 3-15 আগে একটা ক্যাম্প হলো, হেলথ ক্যাম্প। সৌভাগ্যবশত এবারের যে হেলথ ক্যাম্পটা সেখানে একজন আই স্পেশালিস্ট ফুলিয়া থেকে। আমি তাকে বললাম যে ডাক্তারবাবু আপনি একটুখানি ওয়েট করে দিন, একটুখানি, আমার একটা বাচ্চা, বিশাল বাচ্চা আছে, তাকে সেই বাচ্চাটা সেটাকে অনুপস্থিত। আমি বাড়ি থেকে অন্য ছাত্রকে ডাক করাবো, কোনো তুই গার্জেনকে মাকেও ডাক করাবো, মাকেও ডাক করে নিয়ে এলাম। তাও আমি ডাক্তারবাবুকে বললাম যে এরকম, বললো ঠিক আছে আপনার স্কুলের নামটা যেন পড়ে, অনেকে থাকবে, আপনার স্কুলের নামটা যেন বলে। তো স্কুলের নাম পড়েছে যথারীতি, এবং 1 সপ্তাহের মধ্যে অপারেশনটা শান্তিপুর হসপিটালেই হয়েছে এবং সাকসেস। এবং ডাক্তারবাবুরা হওয়ার পরে আমাকে সঙ্গে সঙ্গে ফোন করেছেন, ফোন করে বলছে অসুবিধা আপনার ছাত্রটির কিন্তু অপারেশন হয়ে গেছে এবং সাকসেস হয়েছে। নদিয়া ডিস্ট্রিক্টে এটা হচ্ছে এই এজের একটি বাচ্চা প্রথম অপারেশন হলো। জন্ম থেকে এরকম অপারেশন শান্তিপুরের, মানে এগুলো কলকাতার বড় হসপিটাল যারা হয় না। ক্লাস 4-এ। হ্যাঁ, পৃথিবীটা হচ্ছে রং, সেটা তো দেখতে পাবে না, চোখ নেই মানে পুরোটাই সে একদম। হ্যাঁ, তো এই পত্রিকা থেকে এসছে, তাদের মতো তারা লিখেছে, আমি বিশেষ কিছু করিনি, জাস্ট এইটুকু যেটা বলছেন, এটুকুই তো আসলে একটা জীবনদান মতো, এটাই প্রেরণা। আর এটার জন্য আমরা এখানে বসে, আমরা যারা সাহিত্য নিয়ে চর্চা করছি তারা মানুষের ভেতরটাকে চেঞ্জ করবার, বলছি না, আমাদের ভেতর চেঞ্জ করবার একটি প্রেরণা আমরা উদ্বুদ্ধ হয়, সেই প্রেরণায় হয়তো এরকম ভাবে ছড়িয়ে পড়ে, আর আপনি সেটা প্রত্যক্ষ করেছেন। এটার জন্যই আর কি এটা খুবই ভালো লাগছে আর কি। মানিক মজুমদার 131তম উত্তমন সাহিত্য পাঠচক্র। মানিক নিজে যেমন অনুগল্প লেখেন দাদা, সেরকম ও হচ্ছে সাহিত্য সমালোচক। সমালোচক বলতে আমাদের একটা নেগেটিভ ধারণা আছে যে সমালোচনা মানে শুধু তার খারাপ, তা নয়। ও বোঝে এবং ওই বোঝাটাকে ও কি করতে পারে বলতে পারে। যারা লেখালেখির সঙ্গে যুক্ত তারা ওর আলোচনায় সমৃদ্ধ হয়। ও আজকে একটি অনুগল্প পাঠ করবে। সাংকেতিক অসাংকেতিক। সূর্য পূর্ব দিকে ওঠে, সূর্য পূর্ব দিকে ওঠে, সূর্য পূর্ব দিকে ওঠে। এই হচ্ছেটা কি? কালকে যে পরীক্ষা, ও তাহলে ঠিক আছে। সূর্য পূর্ব দিকে ওঠে, সূর্য পূর্ব দিকে ওঠে। প্রস্তুতি তুঙ্গে, পরীক্ষা উপস্থিত। উত্তরকে যদি পশ্চিম, পশ্চিমকে যদি দক্ষিণ, দক্ষিণকে যদি পূর্ব, আর পূর্বকে যদি উত্তর বলা হয়, তবে সূর্য কোন দিকে ওঠে? কোন দিকে ওঠে, কোন দিকে ওঠে? হ্যাঁ, উত্তরটা জানা। ব্যাস, প্রকাশিত হলো পরীক্ষার ফলাফল, সাথে শূন্যের হাতছানি আর ভর্ৎসনার ফুলঝুরি। সে সংকেত বুঝতে ভুল করেছিল। ওপাড়ার নায়ক, গাল ভর্তি দাড়ি, মাথায় রঙিন চুল, হাতে সিগারেট, নিচে বাইক, ভাষায় গালি, ব্যবহার অতপ্ত। অর্জন ওই 7-8টা বান্ধবী, তবে আদর্শ ছেলে সে। মদের ঠেক থেকে থানার দারোগা বাবু, সবাই এক ডাকেছেন। কেউ যদি ন্যাকামি করে স্বাস্থ্য বা সামাজিক চেতনা দিতে গিয়েছে, তখনই সে তার কানের নিচে বাজিয়েছে। বেজায় পরিশ্রমী ছেলে, পাড়ার বিভিন্ন উৎসব তো তারই হাতে। এই তো 23শে জানুয়ারি, পেছনে নেতাজি, সামনে নায়ক, কণ্ঠে পরাক্রমের গাথা। কয়েকটা চকলেট বাজি, অসংখ্য হাততালি। নেতাজি পেছনে কেন? একটা প্রশ্ন। ব্যাস, 2 দিন পরে জ্ঞান ফিরল। রিপোর্টে পাওয়া গেল সে সংকেত বোঝেনি। পাশের বাড়ি বৌদি, ঠোঁটে লিপস্টিক, খোপায় ফুল, ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট, ফেসবুক ইউটিউবে ব্লগ, আর টাইম পাসের জন্য 7-8টা বন্ধু। তবে খোলা মনের মানুষ তিনি। অথচ দেখো, কপালে জুটেছে অত্যাচারী শাশুড়ি আর সন্দেহবাদী স্বামী। স্বামী গায়ে হাওয়া লাগিয়ে রাজের জোগালে যায়, আর তাকে মাথার ঘাম পায়ে ফেলে কোমর দুলিয়ে দুলিয়ে রিলস করতে হয়।
এইভাবে কি আর কোনো চাহিদা মেটানো যায়? অগত্যা বিচ্ছেদের সিদ্ধান্ত। 7 লাখ টাকাও ক্যাশ আর মাসে মাসে 1010। এতে আর কি হয় বলুন? ওই কোনো মতে মেকআপটুকু। এই তো 8ই মার্চ, পেছনে প্রীতিলতা ওয়ার্দেদার মাতঙ্গিনী হাজরা, সামনে বৌদি, কণ্ঠে ত্যাগ ও সংঘর্ষের গাথা, কানাকুশু নারী অধিকারের বাণী আর অসংখ্য হাততালি। হঠাৎ প্রতিবাদ, ব্যাস। বিচারকের সামনে তার গোপন স্বীকারোক্তি। সে সংকেত বুঝবে না। যে বর্তমান সময়ে দাঁড়িয়ে লেখাজনের সমাজ ব্যবস্থায় একটা মানে নগ্নতাকে প্রকাশ করতে চেয়েছেন যে যারা যেখানে থাকার দরকার সেখানে না থেকে অন্য লোক মানে সেই জায়গা দখল করছে, তার ফলে এই যে এই কাজগুলো ঘটছে। যে মানে বুঝাইছেন যে একটা শিক্ষিত ছেলে ওই যে জায়গা দখল কথা ছিল 23 জানুয়ারি নেতাজি সম্বন্ধে বলার, কিন্তু সে থাকতে পারেনি, থেকেছে কি যে পাড়ার একজন মানে পড়াশোনা জানে না, অন্য দিক থেকে এসে স্বাবলম্বী একটা ছেলে থেকে, সেটাকেই আমরা মেনে নিচ্ছি। কিন্তু প্রশ্ন করলে আবার বোঝাতে চেয়েছো সেই সংকেত আমরা বোধহয় সবাই বুঝেছি তোমার লেখার মধ্যে, এটা ভালো লেগেছে। আর কৃষ্ণচন্দ্র দাস সম্পর্কে তো সবাই বলে প্রতিবার যখন হয়, মানে আমরা একদম প্রথম থেকে কৃষ্ণচন্দ্র দা আমাদের সঙ্গে যুক্ত। এবং আমি শুধু একটা কথাই বারবার বলি যে আমরা মফস্বল বা গ্রামে যারা থাকি, একদম মাটির মানুষ, আমরা গেলেই বুঝতে পারবো কৃষ্ণচন্দ্র দা নিজেও এখনো চাষবাসের সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত, মানে প্রতিদিনই যান 8 ঘন্টা 10 ঘন্টা। উনি যদি হয়তো বা কলকাতা বা ওই অঞ্চলে হলে ওনার লেখা হয়তো প্রতিদিনই আমরা দেশে বা আনন্দবাজারে দেখতাম। এরা কথাই গল্পকার। গল্পের নাম মুখ। সনাতনের মুখটা কেমন বোকা বোকা, এক ঝলক দেখেই বোঝা যায় বেটা বুদ্ধির ঘর। চেহারাখানা বেশ নাদুস নদুস, মধ্যপ্রদেশ তো বাকি অংশের চেয়ে অনেকটাই বড়। মানুষটাকে দেখে বোঝা যায় না বয়সটা কত, এখন 42, তবে 42কে দিব্যি 22 বলে চালিয়ে দেওয়া যায়। বোধহয় সোজা সাপটা মানুষগুলোর চেহারা এমনটাই হয়, তাই পথে ঘাটে হাটে বাজারে ওদের সর্বত্র বেশি করে ঠকতে হয়। সনাতনও তার ব্যতিক্রম নয়। সেদিন সেলুনে এসেছে সনাতন, না এসে উপায় নেই। রেজারে দাড়ি কাটা গেলেও একা একা চুল কাটা যায় না। অনেকদিন সেলুনে আসা হয়নি, চুলগুলো সব ঘোড়ার লেজের মতো বড় বড়। একটা চেয়ার দখল করে সেলুনের ছোকরা কারিগর দেবুকে বলল, চুলটা বেশ ছোট ছোট করে বানিয়ে দাও তো ছোট ভাই, যাতে অন্তত মাস 2 মাথায় হাত দিতে না হয়। ওকে এক ঝলক দেখেই দেবু বুঝতে পারলো লোকটা বেশ বোকা। যাতে অন্তত মাস 2 মাথায় হাত দিতে না হয়, ওকে এক ঝলক দেখেই দেবু বুঝতে পারলো লোকটা বেশ বোকা। একে দিয়েই কাজটা হাসিল করা যাবে। মুহূর্তের মধ্যে সেলুনে বসা আরেক ছোকরার সঙ্গে চোখে চোখে কি সব কথা হলো। মুচকি হেসে চুল ছাটা শুরু করতে আরামে চোখ দুটো বুঝে এলো সনাতনের। কিছুক্ষণ পর তন্দ্রাভাব কাটতে আয়নায় নিজেকে দেখে তেলে বেগুনে জ্বলে উঠলো সনাতন। করেছে কি ছোকরা, এখন তো নিজেকেই চেনা যায় না। রেগে গিয়ে বলল, তুমি তো আমাকে চৈতন্য বানিয়ে দিয়েছো হে। এত সুন্দর মুখটাকে কেমন ভিলেন ভিলেন লাগছে, ঠিক যেন হিন্দি ফিল্মের অমরেশপুরী। চ্যাংড়া ছোড়া মুচকি হেসে বলল, কেন দাদা ভালো হয়নি? আমি তো একেবারে গোড়া থেকে সাফ করে দিয়েছি। 2 মাস তো দূরের কথা, অন্তত 4 মাস মাথায় হাত দিতে হবে না। আর চেহারাখানাও কেমন বদলে গেছে, বৌদি হয়তো চিনতেই পারবে না। দাঁতে দাঁত চেপে সেলুন থেকে বেরিয়ে এলো সনাতন। 2 কদম এগোতে না এগোতেই ওদের কতগুলো কথা কানে গরম সীসা ঠেলে দিল। দেবু 32খানা দাঁত বার করে বলছে, বাজিটা তাহলে আমিই জিতলাম। অপর ছোকরা তারিফ করে বলল, তোমার সাহস আছে গুরু, অন্য কেউ হলে থলাই খেয়ে মরে যেত। আরে মালটাকে দেখেই বুঝতে পেরেছি বেটা একদম ধূপ, তাই ঝোপ বুঝে কোটটা মারলাম। রাতে মাল আর মাংস হচ্ছে তো, তার মানে ওর চুল কাটা নিয়ে ওদের মধ্যে বাজি হয়েছিল। একবার মনে হলো ওদের গালে ঠাস ঠাস করে 2টো চর মেরে, অল্প বুদ্ধি, এরাও কিন্তু একটা রোগী, কিন্তু এদের প্রতি আমাদের কোনো রকম সিম্পাথি ক্রিয়েট করে না, বরং তাকে নিয়ে মস্করা করি আমরা। সেই যে চিত্রটা কৃষ্ণদা তুলে ধরেছে, অপূর্ব লেগেছে আমার। আর ওনার গল্প তো এটা আগে শুনেছি, মানে ব্যাপার হচ্ছে যে একটা সহজ সরল মানুষের মানে পরিস্থিতির শিকার হয়ে তার কি বিপত্তি ঘটে, সেটাই এই গল্পে আমরা পেলাম, যেটা কিনা আমাদেরকে
অবাক করে দিচ্ছে। এখন আমরা সব সময় একটা কিছু দেখলে পজিটিভের থেকে নেগেটিভ ভাবনাটা বেশি ভাবি। কেন কি এটা কি সত্যি, এটা কি মিথ্যা, নানান সমস্যা মাথার মধ্যে ঘুরপা খেতে খেতে ভাবি যে দুধ ছাই, এখান থেকে সরে পড়ি, যাই না বাবা কি। এই সত্যি মিথ্যার বিচার করার জায়গায় এসে পড়ে কোনটা সত্যি কোনটা মিথ্যে কেউই বুঝতে পারছি না আমরা, যার জন্য ওই ভালো মানুষটারও এই হাল এবং বারবার হেনস্থা হচ্ছেন তিনি। খুব সুন্দর গল্প, আমার খুব ভালো লেগেছে। হ্যাঁ অবশ্যই, সমাজে আপাত দৃষ্টিতে যারা একটু সাধারণ সরল মানুষ তাদের যে পরিণতি এবং তাদেরকে যে কিভাবে ঠকতে হয় প্রতি পদে পদে, মানুষ যে তাদের কাছে কিভাবে সুবিধা ওঠায়, এক কথায় ফায়দা ওঠায়, তো সেটা ওনার গল্পের মধ্যে দিয়ে খুব সুন্দরভাবে বোঝা গেছে এবং খুব ভালো লেগেছে। কিন্তু ওই যে ছেলেটাকে অত বোকা মানুষে বুঝছে কি করে? শুধু মুখ দেখে বোঝা যায়, সব বোঝা যায়। হয়তো লক্ষ্য করছে, অত বুদ্ধি নয়তো না, টাকা পয়সা বা সোনার জিনিস 131তম মুক্তমন পাঠচক্র জিজ্ঞাসার আসরে আগে আপনাদের মধ্যে পেয়েছি নীলমাল্য সাহা মহাশয়কে। উনি রানাঘাট থেকে এসেছেন এবং চাইব যে উনি আসুক। উনি সাহিত্য জগতে আছেন, লেখালেখি করেন এবং পাশাপাশি শিক্ষকতা করেন। উনি আজকে উনি কবিতা পাঠ করবেন, আমরা ওনার কবিতা শুনবো এবং ঋদ্ধ হব। সবাইকে আমার শুভেচ্ছা। এখানে অনেক গুণীজন আছে, তো এতগুলো সোজা সিদ্ধারার মানুষের কাছে এসে নিজের সিদ্ধারাকে একটু সোজা করার সুযোগ পাচ্ছি, এটা আমার কাছে একটা বিরাট প্রাপ্তি। তো আজকে আমি একটি ছোট্ট কবিতা পাঠ করছি। আমি কবি নই, একটু আমার ভাবনা চিন্তাগুলোকে একটু প্রকাশ করার চেষ্টা করি। তো সম্প্রতি আমরা বিভিন্ন জায়গায় দেখি যে সভ্য কিছু মানুষের অসভ্য কার্যকলাপ, তো যেগুলো দেখে আমার মনে হয়েছে কিছু অন্তত প্রতিবাদ করা উচিত। তো আমাদের মতো ছোট মানুষের কণ্ঠস্বর তো অত উঁচু পর্যন্ত পৌঁছায় না, তাই কলম দিয়ে একটু চেষ্টা করেছি। তোমরা শুনেছ শিরোনাম, কলমে নির্বাল্য সাহা। কখনো সভ্যতার গায়ে কান পেতে দেখেছ? কি ভয়ঙ্কর পাড় ভাঙার আওয়াজ! শিশু শ্রমিকের কাশির শব্দে চির ধরে বুর্জ খলিফায়, শুনেছ সে আওয়াজ? বীর্যস্নাত যে পাখিটা খাঁচার ফাঁক দিয়ে চিৎকার করে আকাশকে ডেকেছিল, শুনেছ সে আওয়াজ? এক পাশে বট, শাল, সেগুন, অন্য পাশে আগাছাদের নুন ভাত রান্নাবাড়ি। চিৎকার করে বলেছিল তারা, একটু আলো হবে। শুনেছ কখনো সে আওয়াজ? যদি না শুনে থাকো তবে শোনো, এটাই আমার ইকো ফ্রেন্ডলি বায়োডিগ্রেডেবল সভ্যতা। নমস্কার। কথাই অসাধারণ। কিছু কিছু জিনিস মানে অনুভূতি ব্যাখ্যা করা যায় না, জাস্ট অনুভব করা যায়। এই কবিতাটা মানে বাস্তবের সেই তিক্ত মাধুর্যতা মধুরযুক্ত এক শ্রুতি মধুর কবিতা, যেটা অনুভব করা যায়, হয়তো ব্যাখ্যা সম্পূর্ণ করা যায়। কিছু কিছু কবিতা থাকে যেগুলো খুব অল্প কথায় একদম হয়তো কখনো সমগ্র বিশ্ব বা বিশ্বকে ছাপিয়ে গিয়ে অনেকটাকে বলে ফেলা যায়, যেটা হয়তো কখনো কাব্য বা মহাকাব্যের পক্ষেও সম্ভব হয় না। সেরকমই একটা কবিতা হচ্ছে এটা, ভীষণই ভালো লেগেছে। আমি এই কবিতা বা সাহিত্যিক জগতের লোক নই, আমি খুব আগে আমি সাধারণ একজন শ্রোতা হিসেবে বলি। উনি যখন সমালোচনা করছিলেন বিভিন্ন লেখার, যেমন খুব ছোট্ট কথায় তার ব্যাপকতাটা অনেক, ব্যাপ্তিটা অনেক, ওনার কবিতাটা ঠিক ওই রকম। এমন তো হয়, অনুভূতি কেমন ভেতর থেকে প্রকাশ হয়ে যায় বটে। তা কিছু কিছু কবিতা ওই বলছেন আমি কবিতা শরীর প্রসব করতে চাই বা আমি প্রসবিনী। তা কবিতা আসলে সেটাই যেটা ভেতর থেকে বাস্ট হয়। তো অনেক জমাটি একটি আবেগ, গাঢ়বদ্ধ পিনদ্ধ রূপ, সেটা কখনো কোনো কবির কলমে ছিটকে ছিটকে বেরিয়ে আসে। হ্যাঁ, এইটা হচ্ছে তাই। আর ওই কবিতাটা খুব বিশ্বাসের জায়গাটা থেকে লিখেছে, তার প্রকৃত প্রমাণ হচ্ছে ওর কণ্ঠস্বরের দৃঢ়তা এবং সত্যানুভবের সততা, তার গুণগ্রাহী বটে। এই বয়সেও তিনি এমন অনেক কাজের সঙ্গে যুক্ত যে আমাদের
আমরা উদ্বুদ্ধ হই তার কর্মে, তার নাটক, তার ক্রিয়াকর্ম, তার চলন, তার বলন, তার যে চিন্তা চেতনা। এবং একটা ভাষাকে বোধহয় ধরে রেখেছেন উনি। হিন্দি ভাষা মাস্টারমশাই বলতে যে দু একজনের বলাই ঠিক নয়, দেবতার কথায় শোনা যেত এত অঞ্চলে। তার পাশাপাশি উনি চর্চা, এবং আমি জানি উনি অনুবাদ করছেন, মানে বাংলাটাকে হিন্দিতে ধরে রাখা অনুবাদ, সে দায়িত্ব খানিকটা নিজেই নিয়েছেন এই বয়সে। তা আজকে দেবতাকে আমরা কবি হিসাবে দেখব, তার মুখ থেকে তারই লেখা কবিতা শোনা। কবিতার নাম হচ্ছে আগাছা। কাজের মাসির ছেলেটা বাবুদের বারান্দায় বসে বাবুর ছেলের ফেলে দেওয়া লাল চকলেটের কাগজটা চোখে দিয়ে আকাশ দেখে। সে যেন দেখতে পায় তার স্বপ্নের মমিগুলো আকাশে ভেসে বেড়াচ্ছে। আধ ভাঙা স্লেটের ওপর সহজ পাঠ, ধোঁয়া ওঠা ভাটের ওপর ছোট্ট আলু ভাতের দলা, এখনো তার গন্ধটা নাকে আসছে। সামান্য হাওয়ায় কাগজটা উড়ে যেতেই থরথর করে কেঁপে ওঠে তার সমস্ত শরীর, ঝাপসা হয়ে আসে সমস্ত আকাশ। ভেতর থেকে বিড়বিড় করতে করতে বেরিয়ে আসেন মা, হাতটা হ্যাঁচকা টেনে বলে, চল আগাছার দল, এখনো দুবারে যেতে হবে। ভেতর থেকে বাবুর হুঙ্কার, জায়গাটা ধুয়ে দিয়ে যাস। কাকু আক্ষরিক অর্থেই আগাছার জঙ্গলে গোলাপ চাষ করেছে, আর কিছু বলবো না। কবিতার নাম হচ্ছে আগাছা। যে আমাদের সমাজ ব্যবস্থায় মানে গাছা আগাছা দুটোই রয়েছে। মানে বর্তমান সমাজে যে আমরা যাদেরকে মানে উন্নত সমাজ মানে ভদ্র সমাজ যাদেরকে আগাছা বলে মনে করছে, যে এই প্রসঙ্গে আমার সেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সভ্য অসভ্য গল্পটার কথা মনে পড়ছে। যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যাদের আমাদের দেখাচ্ছেন যে যারা প্রকৃত সভ্য বলে দাবি করছেন তারাই আসলে প্রকৃত অসভ্য। বলতে গেলে ওনার কবিতায় কিছু কিছু জায়গা নিয়ে বলতে হয়। তো উনি যখন ব্যবহার করছেন যে ওই আলু সিদ্ধ যে ব্যাপারটা, মানে ওটার পরিমাণটা তাদের জন্য এতটাই কম থাকে, উনি বলছে যে ফেলে দেওয়া যে মানে কাপে মানে যে মাটির যে ভার হয় তার পিছনের অংশে যে ছোট্ট যে গোল অংশটা, সেখানে এতটুকু পরিমাণ রাখলে এটুকু হয়। তারপর আর যে আগাছার কথা হচ্ছিল, তো সত্যি আগাছার ব্যাপ্তি হয়তো অনেকটাই, তার জন্য আগাছা কি করতে পারে, খুব সামান্য পরিমাণ নিয়ে পুরো জগৎটাকে রাঙিয়ে ফেলতে পারে। একটু বলি, এই কবিতা শুধু কবিতা নয়, একটা চিত্রপট রয়ে গেছে, চিত্রপট রয়েছে। এই কবিতা যতবার শোনা যাবে ততবার সামনে একটা চিত্রপট উঠে আসবে। আমার তো বলতে ইচ্ছা হচ্ছে, সময় নেই। তা আমার যেটা মনে হলো যে কবিদের চোখ তো কবিরাও প্রজাপ্রত, তারা দার্শনিক হন, অনেকটা দেখতে পান সমাজের একদম তুচ্ছাতি তুচ্ছ। আগাছা বলতে তো আমরা নেগেটিভ সেন্সে বোঝাই, সেটা নিয়ে যে একটা তরিগ মার্গে পৌঁছে দেওয়া যায়, এইটা আপনার কবিতায় ধরা পড়েছে। কারণ প্রত্যেক শহরে যেখানে ঝকঝকে পরিষ্কার পরিচ্ছন্ন, তাদেরই উল্টো দিকে দেখবেন এই শ্রদ্ধাকে বলছি বস্তিবাসীরা থাকেন, কারণ তারাই প্রকৃত অর্থে এই শহরের জঞ্জাল পরিষ্কার করে। এবং লাস্টেও আপনি ওখানে বললেন যে পরিষ্কার করে দিয়েছে, যদি এটা আপনি একটা বৈপরীত্য দেখাতে বলেন, কিন্তু প্রকৃত অর্থে বাবুদের বাড়ির পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু ওই যাদের আগাছা ভাবছে তারাই করে। মানে এই যে বৈপরীত্যটা অসাধারণভাবে দেখিয়েছেন এই কটা লাইভে, এটা অভিভাবকের কাজ করেছেন আর কি। অশোক, হ্যাঁ, যদি জীবনে কিছু না পাওয়ার রয়ে যায়, খানিক চুপ থেকো, ভেবে দেখো অবসরে যারা পেল না কিছুই তারা হাসে কিভাবে, তবু কেন তারা বেঁচে থাকে, বাঁচে কোন সুখে। সঞ্চয় কত হলো হিসাব কষে বড় দুঃখ পাও, তাই না? রোজকার সুখে কতখানি অসুখ আছে, ভেবে ভেবে কত ব্যথা পাও, হাসতে ভুলে যাও। খানিক চুপ থেকে সুখ অসুখের তফাৎখানা ওদের কাজ ঘেঁষে না, বেপাত্তা আরামের লব্ধি, শুধু দিনান্তে পথের ধারে কিংবা কোনো ঠাঁই খুঁজে কোলের সন্তান বুকে ধরে ওরা গভীর ঘুমে থাকে রাজার মতো। চিন্তা অসুখ, সহ্য অসহ্যে নেই কোনো আলোকপাত, শুধু হিসাব কষে না ওরা বারবার। জীবনে খানিক চুপ থেকো, যদি মন খারাপের উপমায় হতাশা অসুখ আসে, তোমার ঘরে কত নিরাশা ঘোরাঘুরি করে, তাকিয়ে থেকো
খানিক ওই দূরে, যেখানে দেহের সব যন্ত্রণা দিয়ে পেটের খিদে মেটে ঝলমলে সাজে, ক্লান্তি বুকে শুষে চোখে কাজল মাখে, জীবনে আঁকে অশনি সংকেতে। কারো যন্ত্রণা ছুঁয়ে দেখো যদি পারো, কেমন করে বিবশতায় দরদ মেখেও স্নেহ ভালোবাসার কথা ওরাও মনে মনে ভাবে। একাকী নিরালায় নিজের মতো করে ওদের কথাও ভেবে দেখো একটু, সব অসুখই রাজার অসুখ মনে হবে। শুনি আর ম্যাডামের কবিতায় নিমেষেই ডুব দেওয়া যায়। কিছু কিছু কবিতা বা কিছু কিছু গল্প এমন থাকে যেখানে সাঁতার কাটা যায়, যেখানে ডুব দেওয়া যায়। ম্যাডামের কবিতা হচ্ছে সেখানে। হলাম দিদির কবিতার অসুখের সাথে, যে অসুখের কথা সমাজের সবার অসুখের কথা বলেছে, ভালো লাগলো যে তিনি অসুখটাকে যেভাবে ডায়াগনোসিস করেছেন আমরা সেটা জানতে পারলাম। এবং দুর্ভাগ্য হলো এই অসুখের কোনো প্রতিকার কারোর হাতে নেই, যে অসুখটা আমরা প্রতিদিন দেখছি। পাঠ করবে, আমরা শুনে নেই। অপবন্ধ ভাষা বৈচিত্র্যময় এবং দেশ কাল ও স্থান ভেদে সদা সর্বদা তার পরিবর্তন হচ্ছে। এবারে প্রশ্ন উঠতে পারে, ভাষা যদি সর্বদা পরিবর্তনশীল হয় তবে আমরা এত কাল বাংলা ভাষাতে কিভাবে কথা বলে আসছি? কই আমাদের কথ্য ভাষা বাংলা পরিবর্তন হয়ে হিন্দি বা ইংরেজি, মারাঠি, গুজরাটি এমন ইত্যাদি আরও যে কোনো ভাষায় পরিবর্তন হয়ে যায়নি? সেই প্রশ্নেরই সঠিক উত্তর খোঁজার চেষ্টা করব এই প্রবন্ধে। যেটা আমার মনে হয়েছে যে ভাষা তো কোনো কালেই কারোর বাপের সম্পত্তি ছিল না। তুমি ভাবো না কেন, তুমি নিজে ছাত্র, বাংলা ছাত্রী, বাংলা ভাষা কবে জন্ম? তা তার আগে তো ভাষা ছিল। তা আমরা একটা ধারা চলছি কিন্তু নাম দিদি, যেমন ধরো নদীতে তুমি তো নৃসিংহপুর ঘাটে স্নান করছি, আমরা বলছি ভাগীরথীতে স্নান করছি। এই নদী আবার ওইখানে গিয়ে যখন স্নান করছে এই নদীতে, তখন তো নদীর নাম চেঞ্জ হয়ে গেল, কিন্তু নদী তো সেই রইল। সেরকম ভাষা, এইটাই মুশকিল হয়ে গেছে আমাদের। কিছু গবেষক, কিছু আমরা যারা প্রাচীনপন্থী, তারা যখন এই ভাষাটাকে আমার করে নিচ্ছি, একটা শোকে দিচ্ছি, আর ঠিক ওই ডেড ল্যাঙ্গুয়েজ সংস্কৃত হয়ে যাচ্ছে। সংস্কৃত না হলে মরে, বলেন তো? ওই কিছু আমাদের মতো মানুষ যারা ভাবলো এইটা হচ্ছে আমাদের ভাষা, 10টা ধায় লিখে ফেলল, যেই লিখলো অমনি মুশকিলটা হয়ে গেল। আর এর সমাধান তো করে দিয়ে গেছে আধুনিক ভাষা বিজ্ঞানের যে জনক, তিনি যে 1928 সালে জন্মালেন, নম চমস্কি। তা উনি তো সংজননী ব্যাকরণ, জেনারেটিভ গ্রামার তৈরি করলেন। উনি গ্রামারের কনসেপ্টটাই তো ভেঙে দিলেন, যে আমরা যে ভাষায় যেমন ভাবে আমাদেরকে প্রকাশ করছি সেইটাই আমার ভাষা। আমাদের সমস্ত রাষ্ট্রে হিন্দি আর ইংরেজির মতো যদি বাংলায় কার্যকরী হতো, এই ভাষাটা একটু ব্যাপ্তি বেশি ঘটতো। তাও কি সাহিত্যের ভাষা নয়, অফিসিয়াল ভাষা। বাংলাদেশ আজকে আমরা যেটা বলছি যে বাংলা ভাষার জন্য, কালকে যদি বাংলাদেশের রাষ্ট্রভাষা উর্দু হয়ে যায় তা কিছু করার নেই, আস্তে আস্তে বাংলা সংকুচিত হতে থাকবে।